আমি ডক্টর প্রেমেশ কুমার সরকার। আমি ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড রিউমাটোলজি স্পেশালিস্ট। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস এবং তাদের ডিফারেন্স কী সেটা নিয়ে আপনাদের বলা। রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটোইমিউন ডিজিজ এবং ইট অ্যাফেক্টস মেনলি দ্য সাইনোভিয়াম অফ জয়েন্টস, মেনলি স্মল জয়েন্টস বা হাতের ছোট ছোট জয়েন্টস, সেইগুলো অ্যাফেক্ট করে এবং এটা একটা ইমিউন মিডিয়েটেড। এটা সাধারণত যে কোনো বয়সে হতে পারে, 2 বছর বয়স থেকে শুরু করে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো বয়সের লোকে এটা অ্যাফেক্ট করতে পারে। মেনলি এর প্রবলেম যেটা যে জয়েন্টগুলো ফুলে যায়, ব্যথা হয় এবং রাত্রেবেলা বা সকালবেলা এই ব্যথাটা বাড়ে। ওয়ারাজ অস্টিও আর্থ্রাইটিস হলো ওয়্যার অ্যান্ড টিয়ার অফ কার্টিলেজ ডিস্ট্রাকশন হয়, সেই জন্য জয়েন্ট ডিসরাপশন হয়। অস্টিও আর্থ্রাইটিস ব্যথাটা হয় মেনলি অ্যাক্টিভিটিস বা কাজ করার পরে বেশি হাঁটাহাঁটি করলে হয়, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস এইটা আপনাকে ভোরবেলা বা রাত্রেবেলা ব্যথা হয় যখন আপনি বিশ্রাম নিচ্ছেন। এবার অস্টিও আর্থ্রাইটিস সাধারণত 30 বছর বয়স থেকে শুরু হয়, তারপরে বেঁচে থাকা পর্যন্ত যত বয়স হবে, 80 বছর বয়স বলুন, 90 বছর বয়স বলুন, যে কোনো বয়সেই এটা হতে পারে। অস্টিও আর্থ্রাইটিস একটা ডিজেনারেটিভ প্রসেস, মানে বয়সজনিত কারণে হাঁটুর বয়স বাড়লে তাতে কিছু কিছু পরিবর্তন হয়, কার্টিলেজ হয়ে যায়, যেটাকে আমরা বলি কার্টিলেজ ডিস্ট্রাকশন, এবং দুটো বোনের মধ্যে, যেমন ধরুন নি জয়েন্ট, তার টিবিয়া এবং ফিমার ডাইরেক্ট অ্যাটাচড হয়, যার জন্য ওদের ঘর্ষণ হয়, তার জন্য ব্যথা হয়। কার্টিলেজ আর কিছু নয়, যেমন লুব্রিক্যান্ট আমরা ইউজ করি যে কোনো মেশিনে, কার্টিলেজ জিনিসটা তাই। কিন্তু রিউমাটয়েডে যে সাইনোভিয়াল ফ্লুইড, সেই ফ্লুইডটা এক্সেসিভলি বাড়ে, স্ট্রেচ করে সারাউন্ডিং টিস্যুজ লাইক লিগামেন্ট এবং নার্ভ টিস্যুজ, তার জন্য ব্যথা হচ্ছে। এবং সাইনোভিয়াল ফ্লুইডটা বাড়ার জন্য এই রাত্রেবেলা ব্যথা হয়, অ্যাক্টিভিটিসে কিছুটা কমে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে যদি আনট্রিটেড রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, তাদের ডিফর্মিটি অনেক বেশি হয় দেন অস্টিও আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস খুব তাড়াতাড়ি যে কোনো জয়েন্টকে অ্যাফেক্ট করে ফেলে। যদি আমরা প্রথম দিকে চিকিৎসা না শুরু করি, তাহলে পরবর্তীকালে পঙ্গুত্ব লাভ করে এবং প্রায় বেড রিডেন হয়ে থাকে। আর অস্টিও আর্থ্রাইটিস মেনলি আমাদের যেটা বড় জয়েন্টে হয়, সেটা নি জয়েন্ট হতে পারে, হিপ জয়েন্ট হতে পারে, শোল্ডার জয়েন্ট হতে পারে। এইগুলো একটু স্লো ডিজিজ, স্লো প্রগ্রেসিভ ডিজিজ। যদি ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে অনেক বেটার, ওদের ডিজিজ প্রগ্রেসটাকে অনেক স্লো করে দেবে। তার জন্য ডিজিজ অ্যাক্টিভিটিসকে যদি আমরা স্লো করতে পারি, তাহলে ডিজিজ প্রগ্রেশনটা হবে না, জয়েন্ট ডিস্ট্রাকশনটা হবে না। এবার ট্রিটমেন্ট পার্টে আসতে গেলে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা আমরা মেডিকেল ট্রিটমেন্ট, অ্যালোপ্যাথি মেডিসিনের কথাই বলছি আমি এখানে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক কিছু বলছি না। অ্যালোপ্যাথি মেডিসিনে যেটা করা হয়, আমাদের স্টেরয়েডস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এবং ডিএমআরডি, যে ডিজিজ মডিফাইং ড্রাগ, সেইগুলো ব্যবহার করা হয়। আর এর সাথে এখন নতুন এসছে যেগুলো, সেটা হলো বায়োলজিক্স এখন অনেকটাই আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসকে রেমিশনের দিকে নিয়ে যাচ্ছে। দেন কোশ্চেন হলো, হোয়াট ইজ রেমিশন হলো এমন একটা জিনিস, রিউমাটয়েড পেশেন্টকে যদি 6 মাস থেকে 1 বছর ট্রিটমেন্ট করা যায়, তাহলে দেখা যায় তার অ্যাক্টিভিটিসটা কমে গেছে। অ্যাক্টিভিটিসটা আমরা কীভাবে দেখব? সিআরপি দেখে, অ্যান্ড ইএসআর অ্যান্ড হিমোগ্লোবিন, এইগুলো দেখে আমরা দেখব। তো সেখানে যদি আমরা ডিজিজটাকে 6 মাসের মধ্যে রেমিশন দিতে পারি, তাহলে এই সব ওষুধের মাধ্যমে, এবং ডোন্ট ফরগেট দ্যাট যে ফিজিওথেরাপি হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল। ফিজিওথেরাপি এখানে করতেই হবে টু মুভ দ্য জয়েন্ট অ্যান্ড মাসল স্ট্রেংথ অ্যান্ড মোবিলিটি অফ দ্য জয়েন্ট। আর অস্টিও আর্থ্রাইটিস, এটাও আর্লি ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। অস্টিও আর্থ্রাইটিস ট্রিটমেন্ট আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ নিউট্রিশনালস ব্যবহার করতে পারি। তার সাথে অবশ্যই ফিজিওথেরাপি থাকছে, যেটা রিবিল্ড অফ দ্য জয়েন্ট।